হ্যালো বাচ্চারা, কি অবস্থা? আসসালামু আলাইকুম। তোমাদের মাহিন ভাইয়া আবারও তোমাদের মাঝে চলে আসলো। আজকে যে ক্লাসটা আমি করাবো তোমাদেরকে সেটা সম্পূর্ণ ট্রিক ভিত্তিক ক্লাস। অর্থাৎ আমরা আজকের ক্লাসে অসংখ্য ট্রিক্স দেখবো। অসংখ্য ট্রিক্স। কোন অধ্যায় ট্রিক্স বলো তো? চ্যাপ্টার 3 অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ট্রিক্স। এবং ট্রিক্স এর মাধ্যমে আমরা অনেক কঠিন কঠিন প্রশ্নের সমাধান খুব সহজেই করে ফেলবো। ওকে, সো আজকের ক্লাসটা কাদের জন্য বেসিক্যালি একটু বলে রাখি। তুমি যদি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হয়ে থাকো, সেকেন্ড ইয়ার হয়ে থাকো, অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, অথবা তুমি যদি মেডিকেল পরীক্ষার্থী হয়ে থাকো, তোমাদের সবার জন্য আজকের ক্লাসটা। কারণ আজকের ক্লাসে শুধু ট্রিক্স শিখবা, শুধু ট্রিক্স আর ট্রিক্স। ওকে, আচ্ছা। তো চ্যাপ্টার 3 আমরা কোন কোন টপিক আজকে পড়বো সেটা একটু বলি। আমরা ক্লাসটা দুইটা পার্টে করব। হ্যাঁ, টোটাল 13টা টপিক আছে। 13টা টপিক মানে মোটামুটি এখানে হিউজ পরিমাণ ট্রিক্স শিখবা। প্রথম টপিক কি? ম্যাগনেটিজম বা বাংলায় বললে চৌম্বকত্ব। তারপর হচ্ছে অক্সাইড নেচার বা অক্সাইডের ধর্ম, স্ট্রেংথ অফ বেস বা ক্ষারের তীব্রতা, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, পোলারিটি। তারপর হচ্ছে তোমার বন্ড নাম্বার ক্যালকুলেশন, কিভাবে আমরা বন্ড নাম্বার ক্যালকুলেট করতে পারি, ডাইপোল মোমেন্ট। তারপর হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন বা সংকরণ। তারপর হচ্ছে তোমার লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা। তারপরে স্ট্রাকচার অফ কম্পাউন্ড, অর্থাৎ কিভাবে আমরা একটা যৌগের আকার নির্ণয় করতে পারবো। অর্থাৎ যৌগ দেখেই তুমি বলে দিতে পারবা যে এটা আসলে আকারটা কেমন হবে, উইথাউট সংকরণ। উইদাউট কি বললাম? সংকরণ। সংকরণ না নির্ণয় করে আকার বলে দিতে পারবা। সো মারাত্মক মারাত্মক দারুণ দারুণ জিনিস তুমি আজকে শিখতে যাচ্ছ। জাস্ট এইটুকু বলবো যে ভাইয়া, ক্লাসে যেহেতু জয়েন করছো, ক্লাসটা 1.25 করে তারপরে তুমি এনজয় করতে থাকো। ক্লিয়ার? অবশ্যই হাতে একটা খাতা আর একটা কলম, কানে তোমার হেডফোন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আর কি কি টপিক পড়বো? আয়নিক নেচার, অর্থাৎ একটা যৌগের আয়নিক ধর্ম কতটুকু থাকবে, সমযোজী ধর্ম কতটুকু থাকবে। তারপরে আমরা পড়বো এমপি বিপি। এই এমপি মানে বাংলাদেশের এমপি না, এই এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর বিপি মানে হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্রম আমরা পড়বো। তারপরে লাস্ট এন্ড ফাইনাল যে টপিক সেটা হচ্ছে বন্ড অর্ডার, যেটা নির্ণয় করা খুবই পেইনফুল। তো আমরা এই সব জিনিসপত্র আজকে একদিনে শিখবো, মাত্র 2টা ক্লাসে। তো আমি বলবো রে ভাইয়া, যারা যারা জয়েন করছো, যারা যারা ভিডিওটা প্লে করছো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং ক্লাসটা এনজয় করতে থাকো। ওকে, আচ্ছা, চলো প্রথম টপিকে চলে যাই। সেটা হচ্ছে তোমার টপিক 1। টপিক 1 কি হবে বলো তো? ম্যাগনেটিজম। টপিক 1 ম্যাগনেটিজম। আচ্ছা, বা বাংলায় বললে চৌম্বকত্ব। ওকে, আচ্ছা। সো আমি আগে দুইটা স্যাম্পল কোশ্চেন তোমাদেরকে দেখাই। দুইটা স্যাম্পল কোশ্চেন কি দেখো। কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে তোমার যে এফই কোন ধরনের চৌম্বকত্ব দেখায়? কোন ধরনের চৌম্বকত্ব দেখায়? চৌম্বকত্ব দেখায়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে তোমার K4 FeCN6 কোন ধরনের চৌম্বকত্ব দেখায়? ওকে, দুইটা কোশ্চেন। এখন এইগুলো তো মুখস্থ করতে করতে আমাদের জান বের হয়ে যায়, তাই না? যে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছি, লোহা কোন ধরনের চৌম্বকত্ব দেখায়। আমি জানি একটু ধাপ করে অ্যান্সার দিয়ে ফেলছি, প্যারাম্যাগনেটিক। এটা তো আমি পারি, খুবই সহজ। কিন্তু দেখো খেয়াল করো, হ্যাঁ এটা প্যারাম্যাগনেটিক দেখায়, কিন্তু এইগুলা বাদ দিয়ে যখন অন্য জিনিস ঢুকাই দেবে তখন কিন্তু তোমার মাথার কাজ করবে না। তো দুইটা কোশ্চেনে পার্থক্যটা কি দেখো, একটাতে হচ্ছে তোমার মৌল দেওয়া আছে, আর একটাতে কি দেওয়া আছে? যৌগ দেওয়া আছে। এখন মৌল কখন প্যারাম্যাগনেটিক হবে, কখন ডায়াম্যাগনেটিক হবে, তারপর যৌগ কখন প্যারাম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক হবে, সেই ট্রিক্সটা এখন আমরা দেখবো। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথম যে ট্রিক্স সেটা হচ্ছে তোমার মৌলের জন্য। কিসের জন্য ভাইয়া? মৌলের জন্য। ওকে, আচ্ছা, তাহলে তুমি যখন মৌলের জন্য ম্যাগনেটিজম নির্ণয় করবা, তুমি যখন মৌলের জন্য ম্যাগনেটিজম নির্ণয় করবা, তখন তোমার প্রথম কাজ কি হবে জানো? প্রথম কাজটা হচ্ছে স্টেপ 1। প্রথম কাজটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। কোন সিস্টেমে ভাইয়া? বক্স সিস্টেমে। কোন সিস্টেমে? বক্স সিস্টেমে ইলেকট্রন বিন্যাস করবা। ক্লিয়ার? বক্স সিস্টেমে ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। বক্স সিস্টেমে ইলেকট্রন বিন্যাস করার পরে, বক্স সিস্টেমে ইলেকট্রন বিন্যাস করার পরে তোমাকে খুঁজতে হবে যে সেখানে সিঙ্গেল ইলেকট্রন আছে কিনা। কি আছে? সিঙ্গেল ইলেকট্রন আছে কিনা। যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে বুঝবো তার লাইফে অনেক বেশি প্যারা। যেমন যারা সিঙ্গেল আছে তারা ডাবল হওয়ার জন্য প্যারা খোঁজো না? তো যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে বুঝবো তার লাইফটা অনেক বেশি প্যারাময়। অর্থাৎ সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কি ম্যাগনেটিক ভাইয়া? প্যারাম্যাগনেটিক, বা বাংলায় বললে প্যারাচুম্বকত্ব দেখায়। আর যদি সবগুলো ডাবল থাকে, সবগুলো কি থাকে? ডাবল থাকে, তখন সে হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। কি ম্যাগনেটিক বললাম? ডায়াম্যাগনেটিক। অর্থাৎ সে চুম্বক ক্ষেত্রের সঙ্গে সামান্য পরিমাণে বিকর্ষণ দেখাবে। ডায়াম্যাগনেটিক কি করে? চুম্বক ক্ষেত্রের সঙ্গে বিকর্ষণ দেখায়। আর প্যারাম্যাগনেটিক কি করে? চুম্বক ক্ষেত্রের প্রতি আকর্ষণ দেখায়।
ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে কি, লোহা কোন ধরনের চৌম্বকত্ব দেখায়, এফি। আসেন আমরা এফি নিয়ে কাজ করি। এফি এর ইলেকট্রন বিন্যাস যদি করো, এফি এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, রাইট? তাহলে আমরা কি পেয়ে গেলাম, 4s2 3d6। আচ্ছা, তাহলে দেখেন তো এইখানে আমাদের এইটা হচ্ছে লাস্টের কক্ষপথ। এখানে যে আমি ইলেকট্রন বিন্যাস করতে বলছি, তোমরা টোটাল ইলেকট্রন বিন্যাস করবে না, জাস্ট শেষ অরবিটের ইলেকট্রন বিন্যাস করবো। কি বললাম ভাইয়া? শেষ অরবিটের ইলেকট্রন বিন্যাস করবা, লাস্টের শেষ অরবিটের ইলেকট্রন বিন্যাস করবা। তো শেষ অরবিটের যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে এখানে কি পাচ্ছ, 4s2 3d6। এবার কোন সিস্টেমে প্রকাশ করবো এটাকে, বক্স সিস্টেমে। তাহলে বক্স সিস্টেমে প্রকাশ করি 4s2 3d6। আচ্ছা, 4s এর কয়টা ভাগ, একটা ভাগ, আর ডি অরবিটালের কয়টা ভাগ, পাঁচটা ভাগ, 1 2 3 4 5, রাইট? আচ্ছা, এখন 4s এ কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, রাইট? দুইটা ইলেকট্রন, 1 2। ডিতে কয়টা আছে, ছয়টা, 1 2 3 4 5 6। তাহলে দেখো তো এইখানে সর্বশেষ কক্ষপথে সিঙ্গেল ইলেকট্রন আছে নাকি নাই? হ্যাঁ, সিঙ্গেল ইলেকট্রন আছে। যেহেতু সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে জিনিসটা কেমন হবে, প্যারাম্যাগনেটিক। দ্যাট মিনস লোহা কেমন টাইপের পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ। ওকে ফাইন, চলে আসো এবার কপারে। এবার মনে করো প্রশ্ন করলাম ভাই কপার কেমন টাইপের পদার্থ, কপার অ্যান্সারটা খুঁজি আসো। কপারের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10, রাইট? কপারের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া, 4s1 3d10, রাইট? আচ্ছা, এখন দেখো 4s এ কয়টা ইলেকট্রন আছে, একটা, আর দিতে কয়টা আছে, 10টা আছে, রাইট? ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো তো কপারের সর্বশেষ কক্ষপথে কোন সিঙ্গেল ইলেকট্রন আছে কিনা, দেখেন তো ভাইয়া, কোন সিঙ্গেল ইলেকট্রন আছে কিনা? হ্যাঁ আছে তো, এই যে সিঙ্গেল ইলেকট্রন 4s1 এ আছে না, সিঙ্গেল। তার মানে কপারটাও কেমন ভাইয়া, প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার এটুকু? আচ্ছা ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এবার আমি আপনাকে কোশ্চেন করলাম যে ভাইয়া অ্যালুমিনিয়াম ধাতু এটা কেমন টাইপের, প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? ওকে ফাইন, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তো আমরা একটু, 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাইলাম 3s2 3p1। তাহলে s2, এস এ কয়টা ইলেকট্রন আছে, দুইটা, 1 2। পি তে কয়টা ইলেকট্রন আছে, দেখেন তো, পি এর ভাগ কয়টা, তিনটা না, তিনটা, 1। জাস্ট এখানে একটা 1 বসাই দেবো, মানে একটা ইলেকট্রন, তাই না? তাহলে দেখেন তো এটা কি সিঙ্গেল কিনা? হ্যাঁ সিঙ্গেল তো। যেহেতু এটা সিঙ্গেল ইলেকট্রন, সো অ্যালুমিনিয়াম কেমন টাইপের হবে, প্যারাম্যাগনেটিক হবে। ক্লিয়ার এটুকু? অ্যালুমিনিয়াম কেমন টাইপের, প্যারাম্যাগনেটিক। ওকে, এবার আমি কোশ্চেন করছি ভাই শুধু কার্বন, অনলি কার্বন অধাতু, এটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? সো অনেকে চিন্তা করবো, আরে বাবা কার্বন তো অধাতু, তাহলে অধাতু গুলা কেমন হবে, নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র থেকে বিকর্ষণ করবে। কারণ তোমরা তোমাদের ডেইলি লাইফে যে চুম্বক গুলো দেখছো সেগুলো ম্যাক্সিমামই কেমন টাইপের, ধাতব টাইপের, বা যেগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় সেগুলো কেমন টাইপের ছিল, ধাতব টাইপের ছিল। দ্যাটস ওয়াই তোমরা চিন্তা করো, আচ্ছা ধাতু হইলে তো সে চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে, বাট অধাতু তো চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে না। এইটা তোমাদের ডেইলি লাইফের জ্ঞান থেকে শিক্ষা নেওয়া। কিন্তু দেখো আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে লাস্টে পাচ্ছি কত, 2s2 2p2। অর্থাৎ 2s2 মানে কি, 2s2 মানে এই যে দুইটা, আর 2p2 মানে কি, পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। দেখো তো এই দুইটা ইলেকট্রন কেমন টাইপের, দুইটা ইলেকট্রন কেমন টাইপের, সিঙ্গেল আছে না? সো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি প্যারাম্যাগনেটিক। তাহলে শুধুমাত্র কার্বন পরমাণু, এটা কি ভাইয়া, প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আশা করি সবার এটুকু ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নেই। ঠিক আছে, এবার আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক বলতে দেখো এখন আমরা শিখলাম কিসের জন্য, মৌলের জন্য। বাট এইবার আমরা শিখবো যৌগের জন্য। কিসের জন্য, যৌগের জন্য। যে দ্বিতীয় যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, যে K4FeCN6, K4FeCN6, এইটা কেমন টাইপের হবে, এটা ডায়াম্যাগনেটিক হবে নাকি প্যারাম্যাগনেটিক হবে? আসেন, এবং এইটাতেই ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম, এইটাতেই ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম। আচ্ছা, তাহলে যৌগের জন্য কি হবে, দেখেন খেয়াল করেন। আচ্ছা সবাই নোট করতেছেন তো, সবাই নোট করে রাখবেন কিন্তু, হ্যাঁ। যৌগের জন্য যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে জানেন, আমাদের নির্ণয় করতে হবে টোটাল ইলেকট্রন সংখ্যা, টোটাল ইলেকট্রন সংখ্যা। এখন খেয়াল করেন, টোটাল ইলেকট্রন সংখ্যা দুই ধরনের আসতে পারে রেজাল্ট। আপনি টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করছেন, ফর এক্সাম্পল মনে করেন আমি বললাম কি যে NaCl, এখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, আপনি হিসাব করবেন, সোডিয়াম ইলেকট্রন থাকে 11টা, ক্লোরিনে থাকে 17টা, তাহলে 11 যোগ 17, তাহলে হিসাব নিকাশ করলে কত আসে, 28, 28, রাইট?
আপনি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবেন এরকম টোটাল ইলেকট্রন সংখ্যা পারবেন। আচ্ছা, এবার খেয়াল করেন টোটাল ইলেকট্রন সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে রেজাল্ট আসবে হয় জোড় সংখ্যা, আদারওয়াইজ কি বিজোড় সংখ্যা। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কি হতে পারে, জোড় হতে পারে অথবা বিজোড় হতে পারে, রাইট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি টোটাল ইলেকট্রন সংখ্যা হতে পারে জোড় অথবা বিজোড়, ঠিক আছে। তো মাথায় রাখবেন যদি টোটাল ইলেকট্রন সংখ্যা জোড় হয়, যদি টোটাল ইলেকট্রন সংখ্যা কোন যৌগে টোটাল ইলেকট্রন সংখ্যা যদি জোড় হয় তাহলে মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার ডায়াম্যাগনেটিক। কি ম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। আর যদি টোটাল ইলেকট্রন সংখ্যা বিজোড় হয় তখন সেইটা প্যারাম্যাগনেটিক। কেমন টাইপের সেটা? তখন প্যারাম্যাগনেটিক। এক্সেপশন, এক্সেপশন দেখে রাখেন। এক্সেপশন যদি টোটাল ইলেকট্রন সংখ্যা 16 অথবা 10 হয়, 16 অথবা 10 জোড় হইলে কি বলছি, ডায়াম্যাগনেটিক। কিন্তু দেখেন যদি টোটাল ইলেকট্রন সংখ্যা 16 অথবা 10 হয়, কি হয়, 16 অথবা 10 হয়, তখন আবার সেটা প্যারাম্যাগনেটিক। তাহলে দেখেন কোন একটা যৌগের টোটাল ইলেকট্রন সংখ্যা আপনি পাইছেন জোড়, তখন সেই যৌগটাকে বলবেন ডায়াম্যাগনেটিক। কোন একটা যৌগের টোটাল ইলেকট্রন সংখ্যা পাইছেন বিজোড়, তখন সেটাকে আপনি কি বলবেন, প্যারাম্যাগনেটিক। আসেন এক্সাম্পল দেখি। ও তার আগে এই কোশ্চেনটা সলভ করি। K4FeCN হোল 6, K4FeCN হোল 6, তাই না? পটাশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রন কয়টা দেখেন তো, পটাশিয়ামের 19টা ইলেকট্রন, তাহলে 19 গুণ 4 যোগ লোহা, লোহার ইলেকট্রন কয়টা, 26টা, তাহলে যোগ 26 যোগ Cn, দেখেন তো খেয়াল করেন তো, কার্বন, কার্বনের ইলেকট্রন কয়টা, 6টা, নাইট্রোজেনের কয়টা, 7টা, তাহলে Cn এর টোটাল ইলেকট্রন কয়টা দাঁড়ায়, 13টা না, 13টা দাঁড়ায়। আচ্ছা, তাহলে এখানে টোটাল ইলেকট্রন আছে কয়টা, 13টা, নিচে আছে কত, 6, তার মানে 13 গুণ 6, ওকে। তাহলে 19 গুণ 4, 19 গুণ 4 করলে কত হয় একটু চিন্তা করে বলেন তো, 4 19 76 না, 76 যোগ 26, 6 13 72, 6 13 কত, 72। তাহলে দেখেন তো 76 26 72 সবগুলা কি জোড় সংখ্যা না? তাহলে এইটা যোগ করলে যে রেজাল্টটা পাবো সেটাও কেমন আসবে, নিশ্চয়ই জোড় সংখ্যা, রাইট। নিশ্চয়ই কি আসবে, জোড় সংখ্যা। তাহলে দেখেন তো K4FeCN হোল 6 এই যৌগের জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা কি পাইছি আমরা, জোড় পাইয়া গেছি, তাই না? তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা যদি জোড় হয় তখন সেই যৌগটা কেমন ভাইয়া, ডায়াম্যাগনেটিক। এবার আপনি বই থেকে এটা মিলান, বই থেকে আপনি এবার এটা মিলান। যদি আমার অ্যান্সার না হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান যে ভাই আপনার অ্যান্সার হয়নি। ওকে, তো আমরা আরেকটা যৌগ দেখি, ঠিক আছে। আমরা আরেকটা যৌগ দেখি। ধরেন আমাদের কাছে আছে CuNH3 হোল 4 Cl2, এই যৌগটা আছে, এই যৌগটা আছে, ঠিক আছে। এখন কোশ্চেনটা হচ্ছে এই যৌগটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক। আসেন আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। কপার, কপারের ইলেকট্রন কয়টা, 29টা, তাহলে লিখলাম 29। NH3 তে ইলেকট্রন কয়টা দেখেন, নাইট্রোজেন, তার সঙ্গে 3টা হাইড্রোজেন, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আর হাইড্রোজেনের 1 গুণ 3, তাহলে কত হয়, 7 যোগ 3 10 হয় না, 10 হয়। তাহলে NH3 কয়টা ইলেকট্রন, 10টা, 10 গুণ 4 যোগ ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন কয়টা বলেন তো, 17টা, তাহলে 17 গুণ 2, তাই না? আচ্ছা, তাহলে দেখেন তো 29 যোগ 40 যোগ 17 যোগ 34, রাইট। তাহলে দেখেন তো জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা, তার সঙ্গে আর কি যুক্ত করতেছি, বিজোড় সংখ্যা। তাহলে দুইটা জোড় সংখ্যার সঙ্গে একটা বিজোড় সংখ্যা যোগ করলে কি অ্যান্সার হয়, অ্যান্সার হচ্ছে আপনার বিজোড় সংখ্যা। কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে পরে সেই যৌগটা কেমন হবে, প্যারাম্যাগনেটিক হবে। তাহলে CuNH3 হোল 4 Cl2 এই যৌগটা কেমন, প্যারাম্যাগনেটিক। হাজারিন আক্তারের বই খোলো, বই খুলে যে ছকটা দেওয়া আছে 10 থেকে 12টা যৌগের একটা ছক দেওয়া আছে, ওইখানে তোমার সংক্রমণ দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার যৌগের আকৃতি দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, যৌগের চুম্বকীয় ধর্ম দেওয়া আছে, সেখানটা তুমি ভালো করে চেক করো। এই যৌগটা কি হবে, এই যৌগটা হবে প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা যৌগ দেখে আসি। দেখেন আরেকটা যৌগ মনে করো AgNH3 হোল 2 Cl, ধরো এই যে এই যৌগটা আছে। এখন এই যৌগটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, এটা আমাদের কাছে কোশ্চেন। আচ্ছা, আমরা দেখি এটা অ্যান্সার করতে পারি কিনা। সিলভার, সিলভারের ইলেকট্রন সংখ্যা কয়টা, 47টা না, তাহলে দিলাম আমি 47 যোগ NH3 ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা, তাহলে 10 গুণ 2 যোগ ক্লোরিনের কয়টা, 17টা, তাই না? তাহলে দেখেন তো যোগ যদি করি তাহলে 47 যোগ 10 দুগুণা 20 যোগ 17, তাহলে দেখেন তো যোগ করলে কত হয়, 20, 7 7 14, হাতে আমার থাকে হচ্ছে আপনার 1, তাহলে 2 আর 1 3, 3 আর 4 কত হয়, এই 3 4 7, 7 আর 1 8, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কত আছে, 84 আছে। তাহলে 84টা কেমন সংখ্যা, জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে পরে সেটা কেমন টাইপের হয়, ডায়াম্যাগনেটিক। তাহলে এই যৌগটা কেমন, ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। এই যে
NH3 2Cl, এটা কেমন টাইপের? ডায়াম্যাগনেটিক। হাজারিন আক্সাইডের বই খোলেন, হাজারিন আক্সাইডের বই খোলার পরে দেখেন, চেক করেন আমি ঠিক আছি না ভুল আছি। এটা খুব সুন্দর মতো হাজারিন আক্সাইডের বইতে লেখা আছে যৌগটা কেমন ভাইয়া? ডায়াম্যাগনেটিক যৌগ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার আরো আমরা একটু সামনে যাই, ঠিক আছে, আরো একটু সামনে যাই, খেয়াল করেন। কোশ্চেনটা হচ্ছে এবার যে N2 অর্থাৎ নাইট্রোজেন N2 এটা কেমন টাইপের যৌগ? সরি, এটা তো যৌগ না, এটা তো আসলে অণু। এটা কেমন টাইপের অণু? এই ট্রিক্সটা যৌগের জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমনি অণুর জন্যও প্রযোজ্য। N2 এটা কেমন টাইপের অণু? এটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? ওকে ফাইন, আসেন একটু হিসাব করি। নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 7টা। 7 দুগুণে কত হয়? 14 হয়। জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? দেখেন তো টোটাল ইলেকট্রন সংখ্যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে কেমন? ডায়াম্যাগনেটিক। তাহলে শুধুমাত্র নাইট্রোজেন এটা কেমন টাইপের? ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বললাম কি O2 অক্সিজেন এটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। আছে কয়টা এখানে? অক্সিজেন 2টা আছে। এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 8 দুগুণা 16। 8 দুগুণা 16। এখন খেয়াল করেন ভাইয়া, আমি বলছিলাম টোটাল ইলেকট্রন সংখ্যা যদি বিজোড় হয় অথবা 16 এবং 10 হয় তখন সেটাকে আমরা কি বলবো? প্যারাম্যাগনেটিক। তাহলে অক্সিজেন এটা কেমন টাইপের ভাইয়া? প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার আমি বললাম কি ভাইয়া, NO নাইট্রিক অক্সাইড এইটা কেমন টাইপের? ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? আচ্ছা দেখেন, NO মানে কি? নাইট্রিক অক্সাইড, তাই না? নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 7টা। অক্সিজেনের কয়টা? 8টা। 7 যোগ 8 যোগ করলে কত হয়? 15। তাহলে দেখেন তো টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা কত পাইছি? বিজোড় পাইছি। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা যদি বিজোড় হয় তখন সেটা কেমন? প্যারাম্যাগনেটিক। এবং এটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে খুব সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে যে নাইট্রিক অক্সাইড একটি প্যারাম্যাগনেটিক যৌগ। ওকে ফাইন। এবার দেখেন N2O ডাইনাইট্রোজেন অক্সাইড, N2O ডাইনাইট্রোজেন অক্সাইড প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? খেয়াল করেন, নাইট্রোজেন ইলেকট্রন করে 7টা। তাহলে 7 গুণ 2 যোগ 8, তাহলে 7 গুণা 14, 14 আর 8 যোগ করলে কত হয়? 22 হয়। তাহলে দেখেন তো টোটাল ইলেকট্রন সংখ্যা কত পাইলাম আমরা? জোড় পাইলাম। যেহেতু আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা জোড় পাইছি তো চোখ বন্ধ করে বলতে পারি যে N2O এটা কেমন টাইপের? ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? সো আই হোপ ম্যাগনেটিজম থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। অস্থির একটা জিনিস শিখাই দিলাম, কাজে লাগবে আশা করি। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে অক্সাইড নেচার অর্থাৎ অম্লের ধর্ম, মানে অক্সাইডের অম্ল এবং ক্ষারক ধর্ম। ঠিক আছে, তাহলে টপিক 02। আচ্ছা, অক্সাইড নেচার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন যে কোন মৌলের নামের শেষে যদি আম থাকে, আম, কোন মৌলের নামের শেষে যদি আম থাকে সেটা কেমন হয়? সেটা হয় ধাতু। কেমন হয়? ধাতু হয়। আর যৌগের নামের শেষে যদি আম না থাকে, যৌগের নামের শেষে যদি আম না থাকে তখন সেটা কি হবে? অধাতু হবে। এক্সেপশন তো অবশ্যই আছে, যেমন হিলিয়ামের নামের শেষে আম নেই, সরি, হিলিয়ামের নামের শেষে আম আছে, বাট সেটা কি? অধাতু। ক্লিয়ার? এক্সেপশন কিন্তু অবশ্যই আছে। সেলেনিয়াম নামের শেষে আম আছে, তবে সেটা কি? অধাতু। তো এই যে নামের শেষে আম থাকা সত্ত্বেও যে অধাতু, এটার সংখ্যা খুবই কম, খুবই কম। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কোন ধাতুর নামের শেষে আম আছে, সরি, কোন ধাতুর নামের শেষে আম নাই বাট সে ধাতু? কোশ্চেনটা আবারও করতেছি, কোন পদার্থ বা কোন ধাতুর নামের শেষে আম নেই বাট সে ধাতু? ওকে, কমেন্টে অ্যান্সারটা করেন। আচ্ছা, তাহলে দেখেন যে কি বলতেছিলাম, কোন মৌলের নামের শেষে আম থাকলে পরে সেটা কি হয়? সাধারণত ধাতু হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন, আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে কার্বন ডাই অক্সাইড কেমন? অম্লীয় নাকি ক্ষারীয়? কার্বন ডাই অক্সাইড কেমন? অম্লীয় নাকি ক্ষারীয়? আচ্ছা, তো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতাম? দেখেন, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে আমরা যুক্ত করব পানি, তাহলে পানির সঙ্গে যুক্ত হয় কি উৎপন্ন করতেছে? দেখেন তো, পানির সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করতেছে আপনার H2CO3 কার্বনিক অ্যাসিড। কি উৎপন্ন করতেছে ভাই? এটা কার্বনিক অ্যাসিড উৎপাদন করতেছে, রাইট? তো কার্বনিক অ্যাসিড উৎপাদন হচ্ছে কোন জায়গা থেকে? কার্বন ডাই অক্সাইড থেকে। এখন একটা সিম্পল জিনিস চিন্তা করেন যে অ্যাসিড পাওয়া যাবে কোন জায়গা থেকে? অ্যাসিড থেকে, তাই না? অ্যাসিড পাওয়া যাবে কোন জায়গা থেকে? অ্যাসিড থেকে। সিম্পল জিনিস চিন্তা করেন, কলা গাছের গোড়া থেকে কি হবে? কলা গাছ। আর তাল গাছের গোড়া থেকে তাল গাছ। তার মানে অ্যাসিড থেকে জন্ম নেবে কি? অ্যাসিড। অ্যাসিড থেকে তো আর ক্ষার জন্ম নেবে না, তাই না? তো সিম্পল ভাবে যেহেতু আমরা এখানে অ্যাসিড পাইছি, তার মানে কার্বন ডাই অক্সাইড কেমন টাইপের? অ্যাসিডিক।
অর্থাৎ এটা একটা অ্যাসিডিক অক্সাইড বা অম্লীয় অক্সাইড, তাই না? তো এইটা হচ্ছে বেসিক, যে কোনো অক্সাইডের সঙ্গে যদি আমরা পানি যুক্ত করি, পানি যুক্ত করার পরে যদি সেখানে অ্যাসিড উৎপন্ন হয় তাহলে ওই অক্সাইডটা হচ্ছে অ্যাসিডিক। আর অক্সাইডের সঙ্গে যদি পানি যুক্ত করি তারপরে যদি ক্ষার উৎপন্ন হয় তাহলে ওই অক্সাইডটা হচ্ছে ক্ষারীয়। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করেন, এবার আমরা ট্রিক্স এর মাধ্যমে কিভাবে মাথায় রাখবো দেখেন। অ অ অ, তাই না? ট্রিক্সটা হচ্ছে অ অ অ। অক্সাইডের ট্রিক্স কি বললাম? অ অ অ। অক্সাইডের নেচার মনে রাখবেন অ অ অ। তাহলে এই অতে কি হয় দেখেন, এই অতে হচ্ছে তোমার অধাতু, এই অতে হচ্ছে অক্সাইড, আর এই অতে হচ্ছে তোমার অম্লীয়। কি বললাম? অম্লীয়। তাহলে অধাতুর অক্সাইড অম্লীয়। অধাতু চেনার উপায় কি? যার নামে শেষে আম নাই। তাহলে যার নামে শেষে আম নাই সে হচ্ছে অধাতু। অধাতুর অক্সাইড অম্লীয়। ক্লিয়ার? অর্থাৎ অধাতুর অক্সাইড অ্যাসিডিক। ক্লিয়ার? তাহলে তোমরাই বলো ধাতুর অক্সাইড কেমন হবে? ধাতুর অক্সাইড নিশ্চয়ই কি হবে? ক্ষারীয় হবে। ওকে ফাইন, আসি আমরা একটু এক্সাম্পলে। এবার আমি বললাম ভাইয়া ম্যাগনেসিয়াম অক্সাইড। কি বললাম? ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখেন তো এইখানে অক্সিজেন বাদ দেন, অক্সিজেন বাদ দিলে কি আছে? ম্যাগনেসিয়াম। ধাতু না অধাতু? একটু চিন্তা করে বলেন, ধাতু না অধাতু? ম্যাগনেসিয়াম, নামের শেষে আম আছে, আম থাকলে পরে সে কি হয়? ধাতু। তাহলে এটা হচ্ছে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড কেমন হয়? ক্ষারীয় হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড কি? ক্ষারীয়। কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইড। কার্বন, নামের শেষে কি আম আছে? না, নামের শেষে তো আম নাই। আম না থাকলে সে কি হয়? অধাতু হয়। তাহলে অধাতুর অক্সাইড কেমন হয়? অম্লীয় হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড কেমন ভাইয়া? অম্লীয়। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তারপরে আমি বললাম কি ভাইয়া সিলিকন ডাই অক্সাইড, SiO2, সিলিকন ডাই অক্সাইড। খেয়াল করেন ভালো করে, সিলিকন ধাতু না অধাতু? সিলিকন নিশ্চয়ই হচ্ছে আপনার উপধাতু, অর্থাৎ তার ভিতরে সম্পূর্ণ ধাতুর বৈশিষ্ট্য কিন্তু নাই। সম্পূর্ণ ধাতুর বৈশিষ্ট্য না থাকার কারণে তাহলে এটার অক্সাইডটাও কেমন হয়ে যাবে ভাইয়া? অম্লীয় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমি আপনাকে বললাম কি পটাশিয়াম অক্সাইড, K2O, পটাশিয়াম। পটাশিয়াম, নামে শেষে কি আছে? আম আছে, আম থাকলে পরে সে কি হয়? ধাতু হয়। তাহলে এটা ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড কেমন হয়? ক্ষারীয় হয়। তাই কিনা? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। আচ্ছা, এইবার দেখেন, খেয়াল করেন, কিছু আছে আপনার উভধর্মী অক্সাইড। কি আছে ভাইয়া? উভধর্মী অক্সাইড। তো উভধর্মী অক্সাইডের নাম কিভাবে মাথায় রাখবেন? তো এটার জন্য আমি একটা ছোট নিউমোনিক ব্যবহার করি। নিউমোনিকটা হচ্ছে এরকম, যে বাবা এলে সোনা পাবে জান। বাবা এলে সোনা পাবে জান। অর্থাৎ মনে করেন আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে বারবার বলতেছে আমাকে সোনা কিনে দাও, আমাকে সোনা কিনে দাও। তো আপনার কাছে মনে করেন টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, ঠিক আছে? তা আপনি তখন বলতেছেন ঠিক আছে, আমার ড্যাডি যখন আসবে আমার ড্যাডি এসে আপনাকে সোনা কিনে দেবে। ওকে, তো সেখান থেকে ছন্দটা হয়ে গেল কি বাবা এলে সোনা পাবে জান। এখন দেখেন এই যে বাবা, এই বাবা মানে হচ্ছে আপনার বেরিলিয়াম। কি বললাম? বেরিলিয়াম। এলে অ্যালুমিনিয়াম। সোনা SN, পাবে PB, জান ZN। ঠিক আছে? এখন দেখেন বেরিলিয়াম, বেরিলিয়ামের অক্সাইডটা কি হবে? BeO, বেরিলিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইড কি হবে? Al2O3। স্টেনাসের অক্সাইড কি হবে? SnO2। লেডের অক্সাইড কি হবে? PbO। জিঙ্কের অক্সাইড কি হবে? জিঙ্ক অক্সাইড বা ZnO। তাহলে BeO, Al2O3, SnO2, PbO, জিঙ্ক অক্সাইড, এগুলো সব কেমন টাইপের অক্সাইড? উভধর্মী অক্সাইড। এখন উভধর্মী অক্সাইড মানেটা কি? উভধর্মী অক্সাইড মানে হচ্ছে এদের অম্ল ধর্ম, ক্ষার ধর্ম উভয় বৈশিষ্ট্যই আছে। ক্লিয়ার এটুকু? ক্লিয়ার? আই হোপ আপনারা অক্সাইডের, এই যে অক্সাইডের ধর্ম বা অক্সাইডের নেচার সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাব টপিক 3-তে। ঠিক আছে? টপিক 3-তে চলে যাব। ঠিক আছে, আসেন। যারা যারা ক্লাসটা করতেছেন একটু লাইক দিয়ে দেন ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, তো টপিক 03। আচ্ছা, তো টপিক 3 কি আছে ভাইয়া? স্ট্রেংথ অফ বেস। আচ্ছা, অর্থাৎ ক্ষারের তীব্রতা। স্ট্রেংথ অফ বেস বা ক্ষারের তীব্রতা। আচ্ছা, তো দেখেন, খেয়াল করেন ভালো করে, আমরা একই সঙ্গে ক্ষারের তীব্রতা ও দ্রাব্যতা দুইটাই পড়বো এবার। যদিও আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, বাট আমার এখন মাথায় আসলো। আমরা টপিক 3-তে স্ট্রেংথ অফ বেস মানে ক্ষারের তীব্রতা এবং ক্ষারের দ্রাব্যতা দুইটাই পড়বো। ঠিক আছে? আচ্ছা,
তো দেখেন আমরা এখানে যে ক্ষারগুলো নিয়ে আলোচনা করব, এইখানে যে ক্ষারগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই ক্ষারগুলো হচ্ছে বেসিক্যালি হাইড্রোক্সাইড। কি বললাম? বেসিক্যালি এগুলো হাইড্রোক্সাইড অর্থাৎ আর্হেনিয়াস ক্ষার। আর্হেনিয়াস সাহেব কি বলছিল? আর্হেনিয়াস সাহেব বলছিল যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? ক্ষার বলি, রাইট? আচ্ছা, তো দেখেন আমাদের যে গ্রুপ 1 আছে, কি আছে? গ্রুপ 1 আছে। গ্রুপ 1 এর ক্ষেত্রে খেয়াল করেন ক্ষারগুলো কি কি। আচ্ছা, তার আগে মৌলগুলো কি কি দেখেন। গ্রুপ 1 এর মৌলগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ফ্রান্সিয়াম ক্ষার গঠন করে না, কারণ ফ্রান্সিয়াম কি? তেজস্ক্রিয়, এই জন্য ফ্রান্সিয়াম কোনো ক্ষার গঠন করে না। তাহলে গ্রুপ 1 এ হাইড্রোজেন বাদে এবং ফ্রান্সিয়াম বাদে যা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই হাইড্রোক্সাইড গঠন করে। তাহলে ক্ষারগুলো কি হবে? লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড আর সিজিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা, মাথায় রাখবেন উপর থেকে নিচে গেলে গ্রুপের উপর থেকে নিচে গেলে ক্ষারের তীব্রতা বৃদ্ধি পায়। কি হয়? তীব্রতা বৃদ্ধি পায়। তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। তাহলে উপর থেকে নিচে নামলে, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে হাইড্রোক্সাইডের ক্ষেত্রে একই গ্রুপের উপর থেকে নিচে নামলে ক্ষারের তীব্রতা এবং দ্রাব্যতা উভয় বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? বিকজ দেখেন এইখানে যে ক্যাটায়ন গুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলা এদের আকার আস্তে আস্তে বাড়তেছে। এদের আকার আস্তে আস্তে বাড়ার কারণে, এই আকার বাড়ার কারণে এদের যে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তীব্রতা বা দ্রাব্যতাও কি হয়? বৃদ্ধি পায়। ক্লিয়ার? ওকে, এবার গ্রুপ 2 তে চলে আসেন। গ্রুপ 2 তে কারা কারা আছে দেখেন। বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রাইট? আচ্ছা, স্ট্রোনশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? বেরিয়াম হাইড্রোক্সাইড, রাইট? এগুলো হচ্ছে আপনার কি? গ্রুপ 2 এর ক্ষার। তাহলে উপর থেকে আমরা যদি নিচে নামি, উপর থেকে নিচে নামলে কি হবে? ক্ষারের তীব্রতা বৃদ্ধি পাবে, আর তার সঙ্গে সঙ্গে আপনার দ্রাব্যতাও কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ পানিতে এদের দ্রাব্যতার যে ক্রম, সেই দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, দ্রাব্যতা উপর থেকে নিচে নামলে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তো আমরা বলতে পারি এইটার চেয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বেশি, তার চেয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বেশি, তার চেয়ে স্ট্রোনশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বেশি, তার চেয়ে বেরিলিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বেশি। আবার বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উপর থেকে আস্তে আস্তে নিচে নামার সঙ্গে সঙ্গে তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। কারণটা কি? ক্যাটায়নের আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইন শর্ট আমি লিখতে পারি ভাইয়া, ক্যাটায়নের আকার মানে ক্ষারের ক্ষেত্রে ক্যাটায়নের আকার সমানুপাতিক তীব্রতা সমানুপাতিক দ্রাব্যতা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আলটিমেট ট্রিক। এটা কার জন্য প্রযোজ্য? এটা হচ্ছে আপনার OH যুক্ত ক্ষার। OH যুক্ত ক্ষারের জন্য এটা আপনার প্রযোজ্য। ক্লিয়ার? এটুকু বুঝাইতে পারছি? এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়ে কি পড়ছি যে বাম থেকে ডানে যখন যাব তখন যদি কোনো ধর্ম বাড়ে, তাহলে ওই একই ধর্ম উপর থেকে নিচে নামলে ধর্মটা কি হবে? হ্রাস পাবে। তো দেখেন এই যে উপর থেকে যখন নিচে নামতেছি তখন তীব্রতা এবং দ্রাব্যতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাম থেকে ডানে আসলে তীব্রতা এবং দ্রাব্যতা কি হবে? নিশ্চয়ই হ্রাস পাবে, রাইট? নিশ্চয়ই কি হবে? হ্রাস পাবে। সো আমরা কি বলতে পারি দেখেন তো? আমরা বলতে পারি যে ধরেন এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আছে আপনার হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই যে তিনটা ক্ষার আছে, এখন প্রশ্নটা হচ্ছে এই তিনটা ক্ষারের ভিতরে কার তীব্রতা বেশি? খেয়াল করেন ভালো করে যে এইখানে এইটা সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। বাম থেকে যখন ডানে যাচ্ছি তখন সিম্পল ভাবে দেখেন তো ক্যাটায়নের আকারটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। ক্যাটায়নের আকার হ্রাস পাইলে তীব্রতাও কি হবে? হ্রাস পাবে, দ্রাব্যতাও কি হবে? হ্রাস পাবে। সো আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে তীব্র, তার চেয়ে কম তীব্র ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং তার চেয়েও কম তীব্র অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখেন অ্যালুমিনিয়ামের পরে কে থাকে? সিলিকন থাকে না? সিলিকনের সঙ্গে 4টা OH লাগাই দিলাম। তাহলে এখানে আপনি এটাকে কি বলবেন? সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড বলবেন, বাট নট।
দিস ইজ নট এ হাইড্রোক্সাইড, এটাকে আসলে আমরা হাইড্রোক্সাইড বলতে পারবো না, এটার নাম হচ্ছে ভাইয়া সিলিসিক অ্যাসিড। ওকে, তাহলে দেখেন খেয়াল করেন ভালো করে খেয়াল করেন যে আমরা যখন পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছিলাম তখন ক্ষারের তীব্রতা হ্রাস পাইতে 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 এমন অবস্থায় চলে গেছে সেটা আর ক্ষার থাকলো না, সেটা কি হয়ে গেল, অ্যাসিড হয়ে গেল। ক্লিয়ার এটুকু? ক্লিয়ার? তাহলে দেখেন হাইড্রোক্সাইডের ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে ক্ষারের তীব্রতা কি হয়, বৃদ্ধি পায়, দ্রাব্যতাও বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে ক্ষারের তীব্রতা হ্রাস পায়, দ্রাব্যতাও হ্রাস পায়। ক্লিয়ার এটুকু? আই হোপ সবার ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা শেষ, টাইপ 3 শেষ। এবার চলে আসবো আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা বাংলায় বললে তড়িৎ ঋণাত্মকতা। এখন এইটাতে না আপনাদের অনেকেরই প্রবলেম আছে, আপনারা অনেকেই তড়িৎ ঋণাত্মকতার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো মাথায় রাখতে পারেন না, যে কার তড়িৎ ঋণাত্মকতা কত, এই ভ্যালুগুলো আপনাদের মাথায় থাকে না। আসেন আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি। ইলেকট্রোনেগেটিভিটি বা বাংলায় বললে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, পিরিয়ড 2 বা পর্যায় 2 নম্বর পর্যায়ে খেয়াল করেন, 2 নম্বর পর্যায়ে কোন কোন মৌল আছে একটু হিসাব করি তো। লিথিয়াম, তারপরে হচ্ছে আপনার এই ভুলে গেলাম তো, বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে আপনার কার্বন, তারপরে হচ্ছে আপনার নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে কে বলেন তো, তারপরে হচ্ছে নিয়ন, তাই না? আচ্ছা, এবার পিরিয়ড 3 অর্থাৎ 3 নম্বর পর্যায়ে, পিরিয়ড 3 তে কোন কোন মৌল আছে দেখেন তো। পিরিয়ড 3 তে মৌলগুলো আছে আপনার সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে আপনার সালফার, ক্লোরিন, আর হচ্ছে আপনার আর্গন, তাই না? এই হচ্ছে আমাদের মৌল 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ে। আচ্ছা, এছাড়া আমরা একটা এক্সট্রা মনে রাখবো, সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখেন তো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 8 16, 16 আর 1 17। তো এই যে দেখেন এইখানে টোটাল কয়টা মৌল আছে, 17টা মৌল আছে। আপনি কি জানেন এই 17টা মৌল দ্বারা পৃথিবীর 99% যৌগ গঠিত? ক্যান ইউ ইমাজিন দ্যাট, এই 17টা মৌল দিয়ে পৃথিবীর 99% যৌগ গঠিত। ঠিক আছে, তো এই 17টা মৌলের যদি আপনি তড়িৎ ঋণাত্মকতা ভালো করে মাথায় রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, তাহলে পৃথিবীর 99% যৌগের পোলারিটি কেমন হবে সেটা আপনি মাথায় রাখতে পারবেন। অর্থাৎ সেটা পোলার হবে নাকি নন পোলার হবে এটাও আপনি খুব ভালো করে মাথায় রাখতে পারবেন। ওকে, সো খেয়াল করেন লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কষ্ট করে মনে রাখবেন 1.0। কত? 1.0। আমি জানি আপনার মনে থাকবে না, কিভাবে মনে রাখবেন দেখেন, আমি যখন লিথিয়ামটা লিখতেছিলাম Li, এই যে লিথিয়ামের যে টানটা দিচ্ছিলাম এল এর টানটা দেখতে কেমন? 1 এর মতো না? 1 এর মতো। সো আমরা লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত মনে রাখবো? 1 মনে রাখবো। এবার প্রত্যেকের সঙ্গে 0.5 করে যোগ করবেন। কত করে যোগ করবেন ভাইয়া? প্রত্যেকের সঙ্গে 0.5 করে যোগ করবেন। তাহলে 1 এর সঙ্গে 0.5 যোগ করেন, তাহলে 1.5। বেরিলিয়ামের কত? 1.5। বোরনের কত হবে? 2.0। কার্বনের কত হবে? 2.5। 2.5 এর সঙ্গে 0.5 যোগ করেন, তাহলে নাইট্রোজেনের কত হবে? 3.0। অক্সিজেনের কত হবে? 3.5। ফ্লোরিনের কত হবে? 4.0। তাহলে হিসাবে তো নিয়নের হওয়া উচিত 4.5, বাট না, নিয়নের 4.5 হবে না। মাথায় রাখবেন তড়িৎ ঋণাত্মকতা কার থাকবে? যারা সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারবে, যে সকল যৌগ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারবে, যে সকল মৌল সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারবে তাদের ক্ষেত্রে কি থাকবে ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতা থাকবে, রাইট? নিয়ন কি তড়িৎ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে? ও তো নোবেল গ্যাস, অভিজাত গ্যাস, ও কেমনে সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারবে? যেহেতু ও কোনো সমযোজী বন্ধন সৃষ্টি করবে না, সেহেতু ওর কোনো তড়িৎ ঋণাত্মকতা থাকবে না, অর্থাৎ এর তড়িৎ ঋণাত্মকতা কত? 0। ওকে, এবার সোডিয়ামে চলে আসেন। দেখেন সোডিয়ামের ক্ষেত্রে মাথায় রাখবেন সোডিয়ামের হচ্ছে 0.9। আমি জানি আপনি সোডিয়ামেরটা ভুলে যাবেন, যেহেতু সোডিয়ামেরটা 0.9 মনে থাকবে না, সো একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কিরকম? দেখেন এন ফর সোডিয়াম আর এন ফর 9। সোডিয়ামের কত ভাইয়া? সোডিয়ামের হচ্ছে আপনার 0.9। ওকে, ম্যাগনেসিয়ামের কত হবে? তাহলে 0.9 এর সঙ্গে আপনি এবার কত করে যোগ করবেন দেখেন, এবার প্রত্যেকের সঙ্গে 0.3 করে যোগ করবেন। কত করে যোগ করবেন ভাইয়া? 0.3 করে যোগ করবেন। তাহলে ম্যাগনেসিয়ামের কত আসে? ম্যাগনেসিয়ামের আসতেছে আপনার 1.2। অ্যালুমিনিয়ামের কত আসে? 1.5। সিলিকনের কত আসে দেখেন তো? 1.8। ফসফরাসের কত আসে? 2.1। সালফারের কত আসে দেখেন তো? 2.4 আসে। তো কোন কোন বইতে এটাকে 2.5ও লেখা আছে।
2.5 দিয়ে কাউন্ট করাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন যে 2.1 এর সঙ্গে 0.3 যোগ করলে কত হয় 2.4, বাট সালফারের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন 2.5। আচ্ছা, ক্লোরিনের হিসাবে কত কত হওয়া উচিত? 2.7 হওয়া উচিত, বাট না, ক্লোরিনের ক্ষেত্রে এটা আরো ব্যতিক্রম। ক্লোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার 3.0, আর্গনের ক্ষেত্রে 0। নোবেল গ্যাস তো কোনো বন্ধন গঠন করে না, গঠন করে না। তাহলে নোবেল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত হবে? 0 হবে। আর ক্লোরিনের ক্ষেত্রে সেটা কত হবে? 3.0। ওকে, সালফারের ক্ষেত্রে 2.5। তাহলে এই যে দেখেন তড়িৎ কথা, এগুলো মনে থাকবে না। এবার দেখেন আমি কি বলছিলাম, হাইড্রোজেনের আমরা আলাদাভাবে মনে রাখবো। হাইড্রোজেনের ক্ষেত্রে 2.1, হাইড্রোজেনের ক্ষেত্রে কত ভাইয়া? 2.1। ক্লিয়ার? এটা মুখস্থ রাখবো। তাহলে দেখেন তো এই 17টা মৌল যদি আমাদের মনে থাকে, 17টা মৌলের তড়িৎ কথা মনে থাকলে আমরা খুব সহজেই পোলারিটি আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার এটুকু? আই হোপ সবার ক্লিয়ার। আমরা নেক্সট টপিকে চলে যাব। আমাদের ইলেকট্রোনেগেটিভিটি শেষ। নেক্সট টপিক হচ্ছে ভাইয়া পোলারিটি, এবং আমরা পোলারিটিতে চলে যাব। পোলারিটি, আচ্ছা। তো দেখেন পোলারিটি পড়তে গেলে কি লাগে? তড়িৎ ঋণাত্মকতা লাগে, তাই না? তড়িৎ ঋণাত্মকতা লাগে। ওকে, আচ্ছা। এখন খেয়াল করেন যে আমি বললাম কি, যে এটা মনে হয় সবারই কম বেশি জানা আছে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ইএন, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর চেয়ে কম অথবা সমান হয়, তখন সেই যৌগটা হচ্ছে তোমার নন পোলার যৌগ, বা বাংলায় বললে অপোলার যৌগ। এবং অপোলার যৌগ অলওয়েজ কেমন হয় ভাইয়া? অলওয়েজ মাস্ট বি সে সমযোজী যৌগ হবে। আয়নিক যৌগ কখনোই অপোলার হয় না। আয়নিক যৌগ কখনোই কি হয় না? অপোলার হয় না। তাহলে অপোলার হলে পরে সে মাস্ট বি কি হবে? সমযোজী যৌগ হবে। কি হবে? সমযোজী যৌগ হবে। এবং মাথায় রাখবেন তার ডাইপোল মোমেন্ট অপোলার হলে পরে তার ডাইপোল মোমেন্ট 0 হবে। ডাইপোল মোমেন্ট কত হবে? 0 হবে। ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, তখন সেক্ষেত্রে মিউ ইকুয়াল টু কত? 0। তাহলে দেখেন যে সকল যৌগের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম, সেই সকল যৌগগুলোকে আমরা কি বলবো? নন পোলার বা অপোলার। অপোলার যৌগগুলো কি হয়? সমযোজী হয়। আর সমযোজী যদি হয় তখন সেটা কি মোটামুটি বিশুদ্ধ সমযোজী যৌগ বা বিশুদ্ধ অপোলার সমযোজী যৌগ। তাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট হয় কত? 0। ওকে, আচ্ছা। দেখেন খেয়াল করেন ইএন, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আপনার 0.5 এর চেয়ে বেশি হয়, কত? 0.5 এর চেয়ে বেশি হয় এবং 1.9 এর চেয়ে ছোট হয়, তখন সেটাকে আমরা বলবো পোলার যৌগ। তখন সেটাকে আমরা কি বলবো? পোলার যৌগ। এবং এইটা দুই ধরনের হতে পারে, সেটা সমযোজীও হতে পারে, আবার সেটা আয়নিকও হতে পারে। ক্লিয়ার? অর্থাৎ পোলার সমযোজী যৌগ আছে, আবার পোলার আয়নিক যৌগও আছে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি তোমার 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়ে থাকে, তখন সেটা কি হবে? পোলার যৌগ হবে। তখন সেটা সমযোজীও হতে পারে, আবার আয়নিক যৌগ হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি দেখা লাগবে? বন্ধন প্রকৃতি দেখা লাগবে, কে কে আছে সেগুলো দেখা লাগবে। ওকে, আচ্ছা। তো এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট সামথিং, মিউ ইকুয়াল সামথিং পজিটিভ, ওকে, আচ্ছা। এবার খেয়াল করেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.9 এর চেয়ে বেশি হয়, তখন সেটা পোলার তো হবেই, এবং সেটা মাস্ট বি আয়নিক যৌগ হবে। কি হবে বললাম? মাস্ট বি আয়নিক। ক্লিয়ার? মাস্ট বি আয়নিক। এবং তার ডাইপোল মোমেন্টের মান অনেক বেশি। কেমন হবে? অনেক বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্সাম্পল দেখি। খেয়াল করেন CH4 মিথেন। এখন দেখেন মিথেন তো আপনার নাম শুনেই বুঝতে পারতেছেন কেমন টাইপের যৌগ, সমযোজী যৌগ। তো পোলার না অপোলার বিচার করার দরকার নাই। তারপরে যেহেতু আমরা আর কি উদাহরণ দিচ্ছি, একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। কার্বনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা একটু আগে শিখে আসছি 2.5, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত? 2.1। পার্থক্য কত আসে দেখেন তো? 0.4। তাহলে পার্থক্য 0.4, হুইচ ইজ লেস দেন 0.5। অর্থাৎ আমরা একটা যৌগ পাইলাম যেই যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম। তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি যৌগটা হচ্ছে নন পোলার। আর নন পোলার যৌগটা কেমন হয়? সমযোজী হবে মাস্ট। এবং এটা ডাইপোল মোমেন্ট কত? 0। তাহলে যদি প্রশ্ন হয় মিথেনের ডাইপোল মোমেন্ট কত, অ্যান্সার হবে কত? 0। ক্লিয়ার এটুকু?
আচ্ছা, CCl4 কার্বন টেট্রা ক্লোরাইড। এখন দেখেন কার্বনের কত ভাইয়া, কার্বনের হচ্ছে 2.5, তাই না? ক্লোরিনের কত একটু দেখেন তো, ক্লোরিনের কত ছিল 3.0, তাহলে পার্থক্য কত আসে দেখেন তো 0.5। দেখেন তো ভ্যালুটা কি 0.5, তো তড়িৎ চঞ্চলতার ভ্যালু 0.5 এর সমান অথবা তার চেয়ে কম হলে জিনিসটা ছিল নন পোলার। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি CCl4 কেমন, নন পোলার যৌগ, এবং এটা ডাইপোল মোমেন্ট কত হবে, 0 হবে। তো এই প্রশ্নটা কিন্তু বহুতবার আসছে, নিচের কোন যৌগটির ডাইপোল মোমেন্ট 0। যারা মেডিকেল কোচিং করে আসছো তারা ভরপুর মুখস্থ করছো যে CCl4 এর ডাইপোল মোমেন্ট 0, CCl4 এর ডাইপোল মোমেন্ট 0। এবার বুঝতে পারছো কেন ডাইপোল মোমেন্ট 0? ক্লিয়ার এটুকু? আচ্ছা, ওকে। সো এরপরে দেখো তড়িৎ চঞ্চলতার পার্থক্য 0.5 এর চেয়ে বেশি, 1.9 এর চেয়ে কম হলে সেটা পোলার যৌগ হবে। যেমন ধরেন আমি বললাম কি আমাদের কাছে আছে, ধরেন হচ্ছে আপনার HCl, হাইড্রোজেনের কত 2.1, ক্লোরিনের কত 3.0, পার্থক্য কত 0.9। দেখেন তো এই 0.9 এই রেঞ্জে পড়ে গেছে, তাহলে এই জিনিসটা কেমন হবে, এই জিনিসটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা একটা পোলার যৌগ। এখন এটা যদি পোলার যৌগ হয় সেটা দুই ধরনের হতে পারে, সমযোজী এবং আয়নিক। দেখেন তো HCl হাইড্রোজেন অধাতু, ক্লোরিন কি অধাতু, দুইটা অধাতু মিলে কোন যৌগ গঠিত হয়, সমযোজী যৌগ গঠিত হয়, তাই না? তাহলে এটা হচ্ছে আপনার পোলার সমযোজী যৌগ। এটা কি বললাম, পোলার সমযোজী যৌগ, তাই না? এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ, ঠিক আছে? আচ্ছা, এখন এর কি আছে, ডাইপোল মোমেন্ট আছে। এর কি আছে, ডাইপোল মোমেন্ট আছে, এবং এর ডাইপোল মোমেন্ট নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। বিশেষ করে ডাইপোল মোমেন্ট হচ্ছে বন্ধন দূরত্বের উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে আপনার চার্জের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে এখন আলোচনা করার সময় নেই, কারণ আসলে এগুলো আপনাদের পরীক্ষায় আসবে না। আচ্ছা, এবার দেখেন আমি বললাম কি লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম ব্রোমাইড, LiBr, লিথিয়াম ব্রোমাইড। তো দেখেন তো এটা কেমন টাইপের যৌগ, পোলার নাকি অপোলার, আসেন একটু হিসাব করার চেষ্টা করি। লিথিয়ামের কত 1.0, ব্রোমিন এটা কিন্তু আমি শিখাই নাই, এটা আমি শিখাই নাই ট্রিক্স এর মধ্যে, মাথায় রাখবা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের 4.0, ক্লোরিনের 3.0, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.4। এই চারটা মাথায় রাখবা। কি বললাম, ফ্লোরিনের 4.0, ক্লোরিনের 3.0, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.4। ওকে, তাহলে দেখেন তো ব্রোমিনের কত আসতেছে 2.8, তাহলে পার্থক্য করলে কত আসে দেখেন তো 1.0, 2.8, পার্থক্য আসতেছে আপনার 0.8, তাই না? তাহলে 0.8 কোন রেঞ্জে পড়তেছে, এই রেঞ্জে পড়তেছে, তাহলে যৌগটা কেমন হবে, পোলার হবে। এখন দেখতে হবে এটা আয়নিক নাকি সমযোজী। দেখেন তো এটা আয়নিক না সমযোজী, একটু চিন্তা করে বলেন তো। লিথিয়াম হচ্ছে ধাতু, ব্রোমিন হচ্ছে অধাতু, ধাতু এবং অধাতু যুক্ত হয় কোন যৌগ উৎপন্ন করে, আয়নিক যৌগ উৎপন্ন করে। তাহলে এটাকে আমরা বলবো পোলার আয়নিক যৌগ, ঠিক আছে? তবে এখন একটা কথা আছে, যখন এই রেঞ্জের ভিতরে ভ্যালু থাকবে এবং সেটা আয়নিক যৌগ হবে, এই রেঞ্জের ভিতরে ভ্যালু হবে এবং সেটা আয়নিক যৌগ হবে, তখন তার আয়নিক বৈশিষ্ট্য কম থাকবে। কি থাকবে, আয়নিক বৈশিষ্ট্য কম থাকবে, বাট সে আয়নিক, বাট তার আয়নিক বৈশিষ্ট্য কি থাকবে, কম থাকবে। ক্লিয়ার? আচ্ছা, যেমন ধরেন ইউটিউবার রাকিব হাসান, সে কি একজন ছেলে, কিন্তু তার ছেলের বৈশিষ্ট্যটা কি একটু কম। ওকে, আচ্ছা। যেমন ধরেন হচ্ছে গিয়ে আমাদের গুলশানের বিখ্যাত ইউটিউবার, নাম নাই বলি, তার ভিতরে কি ছেলে বৈশিষ্ট্য কম, মেয়ে বৈশিষ্ট্য বেশি। আচ্ছা, কমেন্ট করেন সে কে। আচ্ছা, এবার দেখেন ইএন পরিত্রাতার পার্থক্য যদি 1.9 এর চেয়ে বেশি হয়, কি হয় 1.9 এর চেয়ে বেশি হয়, তখন সেই যৌগটা কি হবে, মাস্ট বি পোলার এবং মাস্ট বি আয়নিক। তবে এখানে একটা কথা আছে, এদের আয়নিক বৈশিষ্ট্য প্রায় 100% এর কাছাকাছি, এদের আয়নিক বৈশিষ্ট্য প্রায় 100% এর কাছাকাছি। ফর এক্সাম্পল ধরেন সোডিয়াম ক্লোরাইডের কথাই যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের 0.9 আর ক্লোরিনের হচ্ছে আপনার 3.0, তাহলে পার্থক্য কত আসে দেখেন তো, পার্থক্য আসে 2.1, হুইচ ইজ গ্রেটার দেন 1.9। সো এটার পার্থক্য যদি 2.1 এর অর্থাৎ 1.9 এর চেয়ে বেশি হয়, তখন সেটা কি হবে, পোলার এবং মাস্ট বি কি হবে, আয়নিক। এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান অনেক বেশি হয়, এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান কেমন হবে, অনেক বেশি হবে। ক্লিয়ার? সো পোলারিটি নিয়ে এইটুকুই শেখানোর মতো ছিল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কোন যৌগটা পোলার যৌগ আর কোন যৌগটা অপোলার যৌগ। পানি, বলেন তো পানি পোলার যৌগ নাকি অপোলার যৌগ? পার্থক্য কত আসে 1.4, তাহলে পানিটা কেমন টাইপের যৌগ ভাইয়া, পোলার যৌগ। এবার একটা কথা বলি শোনেন, আমরা লাইক ডিজলভস লাইক নীতি শিখছি না? হ্যাঁ শিখছি। লাইক ডিজলভস লাইক নীতি কি বলে, যে যেমন দ্রব তেমন দ্রাবক, অর্থাৎ পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হবে,
অপোলার দ্রব অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। কথাটা মন দিয়ে শুনেন, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এখন কোশ্চেনটা করা হয়েছে কি যে পানির H2O, কথাটা বুঝেন, H2O পানির মধ্যে এই যে H2S হাইড্রোজেন সালফাইড এটা দ্রবীভূত হবে কিনা, এটা দ্রবীভূত হবে কিনা দেখি তো। পানির ক্ষেত্রে তড়িৎ সান্দ্রতা পার্থক্য 1.4, একটু আগেই দেখলাম তাই না। তো চোখ বন্ধ করে পানিকে আমরা কি বলতে পারি, পোলার বলতে পারি। H2S এর ক্ষেত্রে তড়িৎ সান্দ্রতা পার্থক্য কত আসে দেখেন তো। হাইড্রোজেনের 2.1, সালফারের কত 2.5, তাহলে পার্থক্য কত আসে 0.4 আসতেছে না পার্থক্য। তাহলে 0.4 যখন পার্থক্য হয়, অর্থাৎ ইএন এর পার্থক্য 0.5 এর চেয়ে কম হলে পরে সেটা কেমন টাইপের, নন পোলার। তাহলে H2S কেমন টাইপের, নন পোলার। তাহলে একটা নন পোলার যৌগ কি একটা পোলার যৌগের মধ্যে দ্রবীভূত হতে পারবে? না, পারবে না। সো পানির মধ্যে H2S হাইড্রোজেন সালফাইড দ্রবীভূত হয় না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন পোলারিটি। তো টপিক 5 শেষ, আমরা এবার টপিক 6 এ চলে যাব। টপিক 6 খুবই ইম্পর্টেন্ট। বন্ড নাম্বার ক্যালকুলেশন। বন্ড নাম্বার ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, দেখেন বাংলায় বললে কি হয়, বন্ধন সংখ্যা নির্ণয়। বাংলায় বললে কি হয়, বন্ধন সংখ্যা নির্ণয়। বন্ধন সংখ্যা নির্ণয়। ওকে, আচ্ছা, দেখেন খেয়াল করে কোশ্চেনটা হচ্ছে এরকম যে Cu NH3 Cl2 এখানে মোট কয়টি বন্ধন আছে, এখানে মোট কয়টি বন্ধন আছে। ওকে, আচ্ছা, তো এই যৌগটা কেমন ভাই একটু বলেন তো চিন্তা করে। এই যৌগটা কেমন, এই যৌগটা নিশ্চয়ই একটা কমপ্লেক্স যৌগ বা জটিল যৌগ, তাই না। আমরা এটাকে কি বলতে পারি, একটা কমপ্লেক্স কম্পাউন্ড, বা বাংলায় বলতে পারি এটা একটা জটিল যৌগ। আচ্ছা, তো জটিল যৌগ সম্পর্কে একটু আলোচনা করে আসি। ঠিক আছে, দেখেন জটিল যৌগ সম্পর্কে আলোচনা না করলেই নয়। একটা জটিল যৌগ যখন সৃষ্টি হবে বা একটা জটিল যৌগ যখন আমরা লিখি তখন কিভাবে লিখি, ফার্স্ট একটা থার্ড ব্র্যাকেট নিই। থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে অবস্থান্তর মৌল কি লিখি আমরা, অবস্থান্তর মৌল লিখি। এরপরে চলে আসে কি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট এখানে আমরা কি লিখি বলেন তো, লিগ্যান্ড। ফার্স্ট ব্র্যাকেট এখানে লিগ্যান্ড লিখি। এখানে একটা সংখ্যা থাকে, এটা হচ্ছে আপনার লিগ্যান্ডের সংখ্যা, রাইট। লিগ্যান্ডের সংখ্যা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে যদি কোনো কিছু থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে ক্যাটায়ন। কি সেটা, ক্যাটায়ন। আর যদি এখানে কোনো কিছু থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যানায়ন। কি সেইটা, অ্যানায়ন। ওকে, আচ্ছা, তো দেখেন খেয়াল করেন এই যে লিগ্যান্ডের সঙ্গে মানে অবস্থান্তর মৌলের সঙ্গে লিগ্যান্ড, অবস্থান্তর মৌলের সঙ্গে যে লিগ্যান্ড আছে, এই লিগ্যান্ড অলওয়েজ সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে। কোন বন্ধন, সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার? তাহলে অবস্থান্তর মৌলের সঙ্গে লিগ্যান্ড কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে, সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, এইখানে যে এক্স নামে যে সংখ্যাটা দেখতে পাবেন মাথায় রাখবেন সেটাই হচ্ছে আপনার সন্নিবেশ বন্ধন সংখ্যা। সন্নিবেশ বন্ধন সংখ্যা। দেখেন তো এখানে কত আছে, 4 আছে না। তাহলে এই যৌগে সন্নিবেশ বন্ধন আছে কয়টা, 4টা। দেখেই অ্যান্সার করে ফেলবো, এই যৌগে সন্নিবেশ বন্ধন আছে কয়টা, 4টা। এবার আমি বললাম কি দেখেন তো, K4FeCN6 এখানে আপনার সন্নিবেশ বন্ধন কয়টা আছে দেখেন তো। এখানে সন্নিবেশ সংখ্যা আছে কত, 6 আছে না। তাহলে এটাই সন্নিবেশ বন্ধন সংখ্যা। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন আছে কয়টা, 6টা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তো মাথায় রাখবেন এগুলোর যখন আমরা বন্ধন সংখ্যা নির্ণয় করব তখন আমাদের একটু গাঠনিক সংকেত দেখা লাগবে। কি দেখা লাগবে, গাঠনিক সংকেত। আচ্ছা, তো অবস্থান্তর মৌলটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম কারণ এটা কি থাকে, ডি ব্লক থাকে।
লিগ্যান্ডটাকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম, কি দ্বারা প্রকাশ করলাম? এল। লিগ্যান্ডটাকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম, আর অবস্থান্তর মৌলটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাইলে অবস্থান্তর মৌলের সঙ্গে কি যুক্ত থাকে? লিগ্যান্ড যুক্ত থাকে। তাহলে অবস্থান্তর মৌলের সঙ্গে আপনার এরকম লিগ্যান্ড যুক্ত করবেন। কি যুক্ত করবেন ভাইয়া? লিগ্যান্ড যুক্ত করবেন। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করবেন। কি করবেন? থার্ড ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্যাটায়ন আছে, তাহলে এখানে আপনারা সেই ক্যাটায়ন গুলো আলাদাভাবে লিখবেন। ক্যাটায়ন গুলো কি করবেন? আলাদাভাবে লিখবেন। যতগুলো ক্যাটায়ন থাকবে, যদি 5টা ক্যাটায়ন থাকে তাহলে 5টা ক্যাটায়ন আলাদাভাবে লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এইগুলো যদি ক্যাটায়ন হয় তাহলে এগুলো কি? অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়নের সঙ্গে এই অ্যানায়নের কি বন্ধন? নিশ্চয়ই আয়নিক বন্ধন। এই ক্যাটায়নের সঙ্গে এই অ্যানায়নের কি বন্ধন? আয়নিক বন্ধন, তাই না? ব্যাপারটা একটু ঘোলা 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 লাগতেছে না? আসেন একটু ক্লিয়ার করি, একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ওকে, তো দেখেন CuNH3 Cl2, এই যে যৌগটা আছে, এই যৌগটার আমরা গাঠনিক সংকেত লিখি। কেন্দ্রীয় মৌলকে কপার, এটাই হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে লিখলাম আমি কপার। কপারের সঙ্গে কি যুক্ত আছে? NH3। কয়টা NH3 আছে? 4টা। তাহলে লিখি আমরা 4টা NH3, 1 2 3 4। তাহলে NH3 NH3 NH3, তাই না? আচ্ছা, এই হচ্ছে NH3। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, দেখেন তো এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা ক্লোরিন আছে, রাইট? তাহলে এই একটা ক্লোরিন মাইনাস, এই একটা ক্লোরিন মাইনাস। আচ্ছা, ওকে ফাইন। তাহলে দেখেন এইখানে এই বন্ধনটা কি? সন্নিবেশ, এটা সন্নিবেশ, এটা সন্নিবেশ, এটাও সন্নিবেশ। তাহলে আমরা সন্নিবেশ বন্ধন কয়টা পাইলাম? 4টা। ওকে ফাইন। এবার দেখেন এই জিনিসের সঙ্গে ক্লোরিন মাইনাসের সম্পর্ক কেমন? নিশ্চয়ই আয়নিক বন্ধন। তাহলে এইখানে একটা আয়নিক বন্ধন আছে, আর এখানে একটা আয়নিক বন্ধন আছে। তাহলে আয়নিক বন্ধন কয়টা পাইলাম আমরা? 2টা। আর কি কোনো বন্ধন আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? দেখেন তো এই NH3 এর মধ্যে বন্ধন আছে না? অবশ্যই আছে। কিরকম ভাবে? এই যে নাইট্রোজেন, তার সঙ্গে হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে না? 1 2 3, 1 2 3। তাহলে এখানে সমযোজী বন্ধন কয়টা আছে? 3টা আছে। এখানে সমযোজী বন্ধন কয়টা আছে? 3টা আছে। এখানে সমযোজী বন্ধন কয়টা আছে? 3টা আছে। এখানে কয়টা আছে? 3টা আছে, তাই না? তাহলে 3 3 3 3 3 4 12। তাহলে সমযোজী বন্ধন আছে কয়টা? 12টা, রাইট? তাহলে 4 আর 2 6, 6 আর 12 কত হয়? 18। তাহলে CuNH3 Cl2, এখানে টোটাল 18টা কি আছে? বন্ধন আছে। ক্লিয়ার? এখন দেখেন এই 18টা বন্ধনের মধ্যে 1 2 3 4, এই 4টা সমযোজী। এই 4টা কি? সমযোজী। লিগ্যান্ডের সঙ্গে অবস্থান্তর মৌলের যে সম্পর্ক, সেটাই কেমন সম্পর্ক? সন্নিবেশ সম্পর্ক। ওকে, আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে লিগ্যান্ড, লিগ্যান্ডে কি থাকবে? সমযোজী বন্ধন থাকবে। লিগ্যান্ডে কি থাকবে? সমযোজী বন্ধন থাকবে। ক্লিয়ার? এখানে কি আছে? সমযোজী। এখানে আছে সমযোজী, এখানে সমযোজী, এখানে সমযোজী। থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের সঙ্গে ক্যাটায়ন অথবা অ্যানায়ন, ক্যাটায়ন অথবা অ্যানায়ন যেটাই বলেন না কেন, তার সঙ্গে কি বন্ধন? আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। ক্লিয়ার? তো দেখেন ক্যাটায়ন যদি 5টা থাকে তাহলে তার আয়নিক বন্ধন কয়টা আছে? 5টা। অ্যানায়ন যদি 2টা থাকে তাহলে আয়নিক বন্ধন আছে কয়টা? 2টা। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আরো এক্সাম্পল দেখি, আসেন আরো এক্সাম্পল দেখি। দেখেন K4Fe এই যে যৌগটা আছে, এই যৌগে টোটাল কয়টা বন্ধন আছে এবং কি কি বন্ধন আছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো মোটামুটি মাথায় রাখবেন এইটুকু যে একটা কমপ্লিট জটিল যৌগে, একটা কমপ্লিট জটিল যৌগে সকল ধরনের বন্ধন থাকে, অর্থাৎ সেখানে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ 3টা বন্ধনই থাকবে। ক্লিয়ার? একটা কমপ্লিট জটিল যৌগে সকল ধরনের বন্ধন থাকে, অর্থাৎ আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ সবই থাকে। এবার আমাদের নাম্বার সংখ্যা ক্যালকুলেশন করতে হবে। এখানে কেন্দ্রীয় মৌলকে লোহা, তাহলে লিখলাম আমি Fe। এখানে Cn আছে কয়টা? 6টা। তাহলে 6টা Cn এভাবে লিখবো, এই যে Cn 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 Cn। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, কারণ থার্ড ব্র্যাকেটের জিনিসপত্র আমরা লিখে ফেলছি। এবার কি আছে? পটাশিয়াম। পটাশিয়াম কয়টা আছে? 4টা আছে। তাহলে পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এবং এখানে হচ্ছে আপনার পটাশিয়াম প্লাস। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন ভাইরা, দেখেন ভালো করে খেয়াল করেন যে এখানে 1 2 3 4 5 6, 6টা আছে না? তাহলে আমাদের সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা, অর্থাৎ সন্নিবেশ বন্ধন 6টা গেল। পটাশিয়াম 1 2 3 4, 4টা আছে, তাই না? পটাশিয়াম 4টা আছে, তার মানে 4টা ক্যাটায়ন আছে। তাহলে আয়নিক বন্ধন কয়টা? 4টা। এবার দেখেন তো এখানে লিগ্যান্ডের, এখানে Cn, Cn মানে কি? C ট্রিপল বন্ড N, এখানে ট্রিপল বন্ধন আছে, তাই না? অর্থাৎ C এবং N এ কয়টা বন্ধন আছে? 3টা। 3টা বন্ধনটাই কি? সমযোজী বন্ধন। তাহলে এখানে 3টা 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 3 3 3, 3 গুণ 6, 3 ছক 18। তাহলে দেখেন তো 6 আর 4 10, 10 এবং 18 যোগ করলে কত হয়? 28। এই যোগে কয়টা বন্ধন আছে? 28টা বন্ধন আছে। ক্লিয়ার?
বুঝাতে পারছি? অবশ্যই বুঝাতে পারছি। ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন লাস্ট। ওকে, এবার কোশ্চেনটা হচ্ছে আপনার কপার সালফেট CuSO4 ডট 5s2, অর্থাৎ এটাকে আমরা ভালোবেসে বলি কি বলেন তো? ভালোবেসে বলি ব্লু ভিট্রিয়ল, বা বাংলায় বললে তুতে, তাই না? তাহলে এখানে কি কি বন্ধন আছে বা কয়টা বন্ধন আছে? ওকে, কি কি বন্ধন আছে বা কয়টা বন্ধন আছে, আসেন আমরা সেটা একটু হিসাব নিকাশ করি। ওকে, আচ্ছা, তো দেখেন খেয়াল করেন, কপার সালফেট ধাতু, তার সঙ্গে কি যুক্ত আছে? সালফেট, অর্থাৎ একটা যৌগমূলক যুক্ত আছে অ্যানায়ন হিসেবে। তাহলে কপারের চার্জ কত? +2। সালফেটের চার্জ কত? -2। SO4 2 মাইনাস, তাহলে +2 -2, এদের মাঝে কোন বন্ধন কাজ করবে? আয়নিক বন্ধন। কয়টা আয়নিক বন্ধন কাজ করবে? একটা। এখানে চার্জ 2 আছে, এই জন্য আবার কেউ মনে করেন না যে এখানে দুইটা আয়নিক বন্ধন আছে, না। এখানে চার্জ 2 থাকলেও, আয়নিক বন্ধন কিন্তু একটাই আছে। কারণটা কি? কারণটা হচ্ছে ক্যাটায়ন কয়টা? একটা। ক্যাটায়ন কয়টা? একটা। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার উপরে আয়নিক বন্ধন সংখ্যা নির্ভর করে, চার্জের উপরে বন্ধন সংখ্যা নির্ভর করে না। ওকে, আচ্ছা, এখন দেখেন তাহলে এদের মাঝে আয়নিক বন্ধন কয়টা আছে? একটা আছে। ওকে, তাহলে আয়নিক বন্ধন পেয়ে গেলাম একটা। সালফেটের দিকে তাকান, এটাকে কি আরো ভাঙা যায়? হ্যাঁ, ভাঙা যায়। সালফেটকে যদি আমরা ভাঙি, সালফার, তার সঙ্গে কয়টা অক্সিজেন ভাইয়া? চারটা। এই যে চারটা দিলাম। সালফারের হাত কয়টা? ছয়টা। লিখছি কয়টা? চারটা। তাহলে কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয় নাই। তাহলে এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। দেখেন তো সালফারের হাত 6টা কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়েছে। অক্সিজেনের হাত কয়টা করে? 2টা করে। দিছি কয়টা? দেখি তো, এখানে 2টা কমপ্লিট, এখানে 2টা কমপ্লিট, বাট এখানে কমপ্লিট না। তাহলে এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, বাট এটা মাইনাস, এটা মাইনাস। তো মাইনাসটাকে আপনারা কিন্তু বন্ধন হিসাবে কাউন্ট করবেন না। মাইনাসটাকে কি হিসাবে কাউন্ট করবেন না? বন্ধন হিসাবে কাউন্ট করবেন না। দেখেন এই মাইনাস এবং এই মাইনাস, দুই মাইনাস মিলে কত হয়? -2। এই জন্য সালফেটের মাথায় কত আসছে? -2। তাহলে দেখেন তো, 1 2 3 4 5 6, তাহলে সালফেটে কয়টা সমযোজী বন্ধন আছে? 6টা সমযোজী বন্ধন আছে। এগুলো কি আয়নিক বন্ধন? না, এগুলো কিন্তু আয়নিক বন্ধন না। কারণ সালফার অধাতু, অক্সিজেন অধাতু। অধাতুর মাঝে কি থাকে? দুইটা অধাতুর মাঝে সমযোজী বন্ধন থাকে। এবার এটার সঙ্গে কি আছে? 5 মোল পানি আছে না? 5 মোল পানি আছে। এখন মাথায় রাখবেন, এই যে পানি, এই পানিটাকে আমরা বলি কেলাস পানি। কি বলি আমরা? কেলাস পানি। ঠিক আছে, তো মাথায় রাখবেন, কেলাস পানি, কেলাস পানি অলওয়েজ ক্যাটায়নের সঙ্গে যুক্ত থাকে। কতে কেলাস, কতে ক্যাটায়ন। তাহলে কেলাস পানি অলওয়েজ কার সঙ্গে যুক্ত থাকে? ক্যাটায়নের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই 5টা পানি কার সঙ্গে যুক্ত? কপারের সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত দেখার চেষ্টা করি। দেখেন, পানি মানেটা কি? H2O। এই যে H2O তে এই হাইড্রোজেনটা হচ্ছে কেমন টাইপের বলেন তো? হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক, অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক, তাই না? অক্সিজেন আংশিক ঋণাত্মক। তো কপারটা কেমন? ধনাত্মক। তাহলে এই ধনাত্মকের সঙ্গে পানির যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা এসে বন্ধন সৃষ্টি করবে, অর্থাৎ পানির এই যে, দেখেন তো, এভাবে একটা বন্ধন সৃষ্টি করবে। এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটা কেমন টাইপের বন্ধন? এই বন্ধনটা কেমন টাইপের বন্ধন? দেখেন, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। পানি, পানি কেমন টাইপের যৌগ? পানি হচ্ছে একটা ডাইপোল যৌগ। কি যৌগ ভাইয়া? ডাইপোল যৌগ। কারণটা কি? যেখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, যেখানে আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, সেখানে সেটাকে আমরা কি বলি? ডাইপোল। কি বলি? ডাইপোল। পানি একটা কি যৌগ? ডাইপোল যৌগ। কপার, কপার 2+, এটা কি ক্যাটায়ন না? তাহলে ক্যাটায়ন এবং ডাইপোলের মাঝে বন্ধন আছে, তাহলে এটাকে আমরা বলবো আয়ন ডাইপোল বন্ড। আয়ন এবং ডাইপোলের মাঝে একটা বন্ধন আছে, তাহলে এই বন্ধনটাকে আমরা কি বলবো? আয়ন ডাইপোল বন্ড বলবো। এটা একটা ক্যাটায়ন, এটা একটা মনে করেন যে হচ্ছে, সরি, এটা একটা অ্যানায়ন, এটা মনে করেন যে একটা ডাইপোল, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যানায়ন ডাইপোল বন্ড। এটা একটা ডাইপোল মনে করেন, এটা একটা ডাইপোল মনে করেন, তাহলে দুইটা ডাইপোল যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো ডাইপোল ডাইপোল বন্ড। এটা একটা মনে করেন আবিষ্ট ডাইপোল, আর এটা হচ্ছে ডাইপোল, তাহলে আবিষ্ট ডাইপোল ডাইপোল বন্ধন। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে এখন আর আমি আলোচনা করলাম না। তো খেয়াল করেন, তাহলে পানি কয়টা আছে? 5টা আছে। তাহলে কপার কয়টা আয়ন ডাইপোল বন্ধন সৃষ্টি করবে? 5টা, তাই না? কপার কয়টা আয়ন ডাইপোল বন্ধন সৃষ্টি করবে? 5টা আয়ন ডাইপোল বন্ড সৃষ্টি করবে। এই যে দিলাম আমি 5টা। আচ্ছা, ক্লিয়ার? তাহলে দেখি তো আমাদের টোটাল বন্ধন হয় কয়টা? ভালো করে খেয়াল করেন, 1 2 3 4 5। 5টা আমরা কি পাইলাম? আয়ন ডাইপোল বন্ড। কথাটা একটু মন দিয়ে শুনেন, 5টা আমরা পাইলাম কি? আয়ন ডাইপোল বন্ড। আচ্ছা, এবার দেখেন তো পানির ভিতরে কি আবার বন্ধন আছে না? পানির ভিতরে কয়টা সমযোজী বন্ধন আছে? 2টা।
তাহলে 1 2 3 4 5 কয়টা পানি আছে? 5টা পানি আছে। একটা পানিতে 2টা বন্ধন, তাহলে 5টা পানিতে কয়টা বন্ধন? 5 দুগুণা 10টা। তাহলে দেখেন তো 6 আর 1 7, 7 আর 5 12, 12 আর 10 22। তাহলে এই যে CuSO4.5s2O অর্থাৎ ব্লু ভিট্রিয়ল, এইখানে কয়টা বন্ধন আছে? 22টা বন্ধন আছে। একটা হচ্ছে আয়নিক, 6টা কি ছিল বলেন তো? 6টা ছিল আপনার সমযোজী, কোভ্যালেন্ট। আচ্ছা, এই 5টা কি ছিল? এই 5টা হচ্ছে আপনার আয়ন ডাইপোল। আর এই 10টা কি? এই 10টাও সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড। ওকে, এবার প্রশ্ন কি করছি দেখেন, কপার সালফেট .5s2O, এখানে নন বন্ডিং বন্ধন কয়টি? নন বন্ডিং বন্ড কয়টি? বাপরে, কি কোশ্চেন! নন বন্ডিং বন্ড কয়টি? তো আসেন একটু নন বন্ডিং বন্ড এবং বন্ডিং বন্ড এগুলো একটু বোঝাই। ধরেন ধরেন এইটা একটা মৌল আর এইটা একটা আরেকটা মৌল, দুইটা মৌল আছে। এখন এই দুইটা মৌলের মাঝে মনে করেন ইলেকট্রন শেয়ার হইলো, ইলেকট্রন কি হলো? শেয়ার হইলো, ফলে তারা কি সৃষ্টি করলো? একটা যৌগ সৃষ্টি করলো। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে একটা বন্ধন সৃষ্টি হয়েছে। অথবা মনে করেন দুইজনে কি করছে? ইলেকট্রন আদান প্রদান করছে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এদের মধ্যে কি সৃষ্টি হলো? বন্ধন সৃষ্টি হইলো। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমেও কি সৃষ্টি হয়েছে? বন্ধন সৃষ্টি হয়েছে। অথবা মনে করেন, খেয়াল করেন, শুধুমাত্র এই লাল জিনিসটাই নীলটাকে কি করছে? ইলেকট্রন দান করছে, তাহলে এখানে কি সৃষ্টি হয়েছে? সন্নিবেশ বন্ধন সৃষ্টি হয়েছে। তাহলে মাথায় রাখবেন, যে বন্ধনে ইলেকট্রনের অংশগ্রহণ আছে, যে বন্ধনে ইলেকট্রনের অংশগ্রহণ আছে সেটাকে আমরা বলবো বন্ডিং বন্ড। কি বলবো? বন্ডিং বন্ড। বাট মনে করেন এটা একটা ক্যাটায়ন আর এটা একটা ডাইপোল, এদের মাঝে চার্জের কারণে কি হচ্ছে? বন্ধন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস আর এই ডাইপোলের কি আছে? মাইনাস আছে না? তাহলে এই প্লাস এবং ডাইপোলের মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হলো, ফলে একটা বন্ধন সৃষ্টি হলো। কিন্তু কোনো ইলেকট্রন কি শেয়ার হয়েছে? আদান প্রদান হয়েছে না। তাহলে এটাকে আমরা বলবো নন বন্ডিং বন্ড। ক্লিয়ার? তাহলে যে বন্ধনে ইলেকট্রনের শেয়ার নাই সেটাকে আমরা কি বলবো? নন বন্ডিং বন্ড। আর যে বন্ধনে ইলেকট্রনের শেয়ার আছে সেটাকে আমরা কি বলবো? বন্ডিং বন্ড। দেখেন তো এইখানে 1 2 3 4 5, 5টা বন্ধন। এই যে এই বন্ধন, এই বন্ধন, এই বন্ধন, 5টা বন্ধন। এই 5টা বন্ধনে কোনো ইলেকট্রনের শেয়ার ছিল না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে ডট 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 দ্বারা প্রকাশ করছি। এগুলোকে কিন্তু টান দ্বারা প্রকাশ করা যাবে না। যদি আপনি এরকম টান দিয়ে প্রকাশ করেন তাহলে বুঝতে হবে সেখানে ইলেকট্রন শেয়ার হয়েছে। এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করছি ভাইয়া? ডট 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 দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ এগুলো সব হচ্ছে আপনার নন বন্ডিং বন্ড। এগুলো সব কি? নন বন্ডিং বন্ড। তাহলে নন বন্ডিং বন্ড আছে কয়টা? 5টা। ক্লিয়ার? তাহলে দেখেন এরকম যৌগটা কি ছিল? কপার সালফেট .5s2O। কতগুলা পানি? 5টা ক্লাস পানি, 5 অণু ক্লাস পানি, তাই না? তাহলে যত অণু ক্লাস পানি থাকবে সেটাই তার নন বন্ডিং বন্ড সংখ্যা, সেটাই তার কি? নন বন্ডিং বন্ড সংখ্যা। ফর এক্সাম্পল, মনে করেন আমাদের কাছে আছে ম্যাগনেসিয়াম সালফেট .7h2O। তাহলে এখানে ক্লাস পানি আছে কয়টা? 7টা। তাহলে এই যৌগে নন বন্ডিং বন্ড কয়টা আছে? 7টা আছে। আমি বললাম কি, যে আমাদের কাছে আছে Na2SO4 সোডিয়াম সালফেট .10h2O। তাহলে এখানে কয়টা পানি আছে? 10টা পানি আছে। তাহলে এখানে নন বন্ডিং বন্ড কয়টা আছে? কয়টা আছে? 10টা আছে। ক্লিয়ার? তো এই যে বন্ড নাম্বার ক্যালকুলেশন মোটামুটি কমপ্লিট। এর ছাড়া যেগুলো আসবে, এছাড়া যদি অন্য কোনো কিছু আসে সেগুলো আপনারা ইজিলি পারবেন। আমি একটা দেখাচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, বন্ধন সংখ্যা নির্ণয়ের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, যেটা একটা ডাইমার। আপনারা বুঝতেই পারতেছেন আমি কোন ডাইমারের কথা বলবো। সেটা হচ্ছে আপনার Al2Cl6। ঠিক আছে, এই যে Al2Cl6, এটা যদি আমরা একটু গঠন দেখি, অ্যালুমিনিয়াম তো তার সঙ্গে কয়টা ক্লোরিন আছে? 6টা। 2টা অ্যালুমিনিয়ামের সঙ্গে 6টা ক্লোরিন। কিভাবে থাকে দেখি তো একটু। এই যে 2টা অ্যালুমিনিয়ামের সঙ্গে 6টা ক্লোরিন। দেখেন, এই হচ্ছে Al2Cl6 এর গঠন। ওকে, সো দেখেন 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে বন্ধন আছে কয়টা ভাইয়া? 8টা বন্ধন আছে। এখানে কয়টা বন্ধন আছে? 8টা বন্ধন আছে। এর ভিতরে খেয়াল করেন, এই যে দুইটা নীল রঙের যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আপনার সন্নিবেশ। এই দুইটা কি ভাইয়া? সন্নিবেশ। বাকি যে লালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কি? আপনার সমযোজী। ক্লিয়ার? সেগুলো হচ্ছে সমযোজী। তো আমাদের টপিক 6
ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এর চেয়ে মনে হয় বন্ধন সংখ্যা থেকে আর কোনো কিছু লাগবে না। ওকে, তাহলে বন্ড নাম্বার ক্যালকুলেশন আমরা পারবো। এরপরে আমরা টপিক 7 এ চলে আসি, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট।